আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মনোবিজ্ঞান অনলাইন শ্রেণী পাঠে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌসী শ্রাবণী, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে আচরণ এবং আচরণের বিকাশ। আজকের ক্লাসের সফল অধ্যয়ন শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করব সেগুলো হচ্ছে concept of behavior, factors that influence behavior, influence of heredity of and environment on behavior. প্রথমেই আমরা জেনে নিব আচরণের ধরন বা প্যাটার্ন অফ বিহেভিয়ার। প্রাণী যা কিছু করে তাই হচ্ছে তার আচরণ। একজন প্রাণীর প্রতিটি প্রতিক্রিয়া বা কার্যকলাপ সবকিছুই এই আচরণের অন্তর্ভুক্ত। প্রাণীর প্রতিটি প্রতিক্রিয়াই পর্যবেক্ষণযোগ্য। আচরণকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, যেমন আচরণ খণ্ডিত হতে পারে বা সামগ্রিক হতে পারে, আচরণ ঐচ্ছিক হতে পারে বা অনৈচ্ছিকও হতে পারে। জন বি ওয়াটসন 1913 সালে তার মনোবিজ্ঞানের সংজ্ঞায় সর্বপ্রথম আচরণ শব্দটি ব্যবহার করেন। তার মতে আচরণ হচ্ছে এমন একটি ঘটনা বা বিষয়বস্তু যা কিনা পর্যবেক্ষণ করা যায়। ক্রাইডার এটল 1993 সালে আচরণের সংজ্ঞায় বলেন, behavior is an activity that can be observed, recorded and measured. This includes first what living beings or organisms do, that is their movement in space. অর্থাৎ আচরণ হচ্ছে এমন একটি কার্যকলাপ যা পর্যবেক্ষণ করা যায়, রেকর্ড করা যায় এবং পরিমাপ করা যায়। এর মধ্যে জীবন্ত প্রাণীরা যা কিছু করছে তাই হচ্ছে তার আচরণ। ওয়াইনি হোয়াইটের 1998 সালে বলেছেন, বিহেভিয়ার ইজ অ্যান অবজারভেবল রেসপন্স অর অ্যাক্টিভিটি বাই অ্যান অর্গানিজম। একজন প্রাণী যা যে কোনো প্রতিক্রিয়া বা কার্যকলাপ যা কিনা পর্যবেক্ষণযোগ্য তাই হচ্ছে প্রাণীর আচরণ। আচরণকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমত বলা হচ্ছে আচরণ সামগ্রিক হতে পারে অথবা খণ্ডিত হতে পারে। প্রাণী যা কিছু করছে তাই তার আচরণ। ক্লাসে কোনো শিক্ষক যখন শ্রেণীতে পাঠদান করছেন তখন তার সমগ্র আচরণটিকেই সামগ্রিক আচরণ বলা যায়। অপরদিকে তার হাত নাড়া, চোখ নাড়া বা তার কথা বলা এইসব বিষয়গুলোকে খণ্ডিত আচরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। এছাড়াও আচরণ বাহ্যিক বা অভ্যন্তরীণ হতে পারে। প্রাণীর যে সকল আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যাচ্ছে তা হচ্ছে তার বাহ্যিক আচরণ। এছাড়া প্রাণীর যে আচরণ বা মানুষের যেসব আচরণগুলো অভ্যন্তরীণ আমরা দেখতে পাচ্ছি না, যেমন তার চিন্তা করা, শারীরিক ব্যথা বা ভেতরের যে বিষয়গুলো হচ্ছে যা আমরা দেখতে পাই না সেগুলোকে তার অভ্যন্তরীণ আচরণ বলা হচ্ছে। এছাড়াও আচরণ ঐচ্ছিক হতে পারে বা অনৈচ্ছিকও হতে পারে। প্রাণীর যে আচরণ তার ইচ্ছার উপর নির্ভর করে, যেমন তার কথা বলা, হাঁটা বা তার খাবার খাওয়া, এগুলো তার ইচ্ছার উপর নির্ভর করছে। এই সকল আচরণগুলোকে ঐচ্ছিক আচরণ বলছে। এছাড়াও যেসব আচরণ প্রাণীর ইচ্ছার উপর নির্ভর করছে না সেসব আচরণকে প্রাণীর অনৈচ্ছিক আচরণ বলা হয়, যেমন প্রাণীর হৃৎপিণ্ডের ক্রিয়া, তার শ্বাস প্রশ্বাস বা প্রাণী আগুনে হাত লাগা মাত্রই হাত ছড়িয়ে নিচ্ছে, এগুলো তার অনৈচ্ছিক আচরণের উদাহরণ। পরবর্তীতে যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে ফেডারেল মানব। ফেডারেল মানব সম্পর্কে বলা হচ্ছে, ফেডারেল মানব হচ্ছে এমন মানুষ যারা জন্ম থেকেই বা জন্মের পর থেকেই মানব সমাজের বাইরে অবস্থান করছে, তথা তারা বন্য পরিবেশে লালিত পালিত হয়েছে বা বনের বিভিন্ন পশু পাখির মাধ্যমে লালিত পালিত হয়েছে। কোনোভাবে তারা সার্ভাইভ করে নিয়েছে, বনেই জঙ্গলে বড় হয়েছে এবং অর্থাৎ তারা মানব সমাজের বাইরে বড় হয়েছে। 1930 সালে মিস্টার সিং এবং তার স্ত্রী ভারতের মেদিনীপুর অঞ্চলে নেকড়ে পালিত দুটি মানব শিশু কন্যা উদ্ধার করেন। তারা তাদেরকে মানব সমাজে নিয়ে আসেন। তারা বড় মেয়েটির নাম রাখেন কমলা এবং ছোট মেয়েটির নাম রাখেন অমলা। ছোট বাচ্চাটি কয়েকদিন পরেই মারা যায়, কিন্তু কমলা প্রায় অনেক বছর পর্যন্ত বেঁচে ছিল এবং তার বেঁচে থাকাকালীন প্রথমত সে প্রাণীর মতো আচরণ করত। সে রাতের বেলা ইতস্ততভাবে বিচরণ করত, দিনের বেলা ঘুমাতো, কোনো খাবার দিলে সে প্রাণীদের মতো চেটে চেটে খেত, কনুই এবং পায়ের উপর ভর দিয়ে সে হাঁটতো বা দৌড়াতো। পরবর্তীতে অনেক প্রচেষ্টার পর কমলা কিছু শব্দ শিখে এবং মানুষের মতো কিছু আচরণ প্রকাশ করতে সক্ষম হয়। কিন্তু মৃত্যু পর্যন্ত কমলা মোট 50 থেকে 52টি শব্দই বলতে পারে। মানুষের মতো সে স্বাভাবিকভাবে সকল কিছু আয়ত্ত করতে পারেনি। অমলা এবং কমলা ছাড়াও বেশ কিছু মানব শিশুকে উদ্ধার করা হয়েছে যারা বাঘ, ভাল্লুক, বেবুন, চিতাবাঘ, শিয়াল এসব প্রভৃতি দ্বারা লালিত পালিত হয়েছে।
ফেরাল মানবের সংজ্ঞায় বলা হয় যে feral man is the term for extreme cases of human isolation, either as the present cases of the old children of Midnapore and abandoned infants. সুতরাং মানব সমাজ থেকে বিচ্ছিন্ন যেসব মানব শিশু বড় হয়েছে জঙ্গলে বা পশু পাখির কাছে যেসব শিশু বড় হয়েছে তাদেরকে বলা হচ্ছে ফেরাল মানব। পরবর্তী বিষয়টি হচ্ছে চিলড্রেন দ্যাট আইসোলেটেড ফ্রম হিউম্যান সোসাইটি। মানব সমাজ থেকে যেসব শিশু বিচ্ছিন্ন হয়েছে তাদের উপর কিংসলে এবং ডেভিস অনেকদিন গবেষণা করেছেন। তিনি দুটি বিচ্ছিন্ন শিশুর কথা উল্লেখ করেন। অ্যানা একটি শিশু যে তার মায়ের অবৈধ সন্তান। অ্যানাকে তার মা একটি বদ্ধ ঘরে লালন পালন করেছেন। সবার কাছ থেকে তিনি লুকিয়ে বা তার বাবা মায়ের ভয়ে সে তার সন্তানকে একটি বদ্ধ ঘরে লালন পালন করেন। অ্যানার মধ্যে মানুষের যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো বর্তমান ছিল না। অ্যানাকে যখন পরবর্তীতে উদ্ধার করা হয়, এক ভদ্রলোক তাকে উদ্ধার করেন এবং কোনো একটি অনাথ আশ্রমে রেখে আসেন, তখন অ্যানা ছিল জড়বুদ্ধি, কৌতূহলহীন এবং সবকিছুতে উদাসীন। সে হাঁটতে পারত না, সে কথা বলতে পারত না। তার সামনে খাবার দিলে সে হাত তুলে খেতেও পারত না। অনাথ আশ্রমে 9 মাস নানা রকম যত্ন পাবার পরে সে একটু চটপটে হয়েছিল। আরেকটি শিশুর কথা কিংসলে ডেভিস উল্লেখ করেন, তার নাম ছিল ইসাবেলা। ইসাবেলা কালা বোবা মায়ের সাথে 6.5 বছর একটি বিচ্ছিন্ন কক্ষে আবদ্ধ ছিল। ইসাবেলাকে পরবর্তীতে যখন উদ্ধার করা হয়, সে তখন ভালোভাবে কথা বলতে শিখে, তার বুদ্ধাঙ্ক অনেক বেড়ে যায় এবং ইসাবেলা 14 বছর বয়সে 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যায় এবং স্বাভাবিক শিশুর মতোই আচরণ করতে থাকে। এই দুটি বাচ্চার ক্ষেত্রে বলা যায় যে প্রথমত শারীরবৃত্তীয়ভাবে অ্যানার অক্ষমতা ছিল বলে সে পরবর্তীতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি, কিন্তু ইসাবেলার শারীরবৃত্তীয়ভাবে কোনো অক্ষমতা ছিল না, তাই উপযুক্ত পরিবেশে আনার ফলে সে কার্যকরভাবে মানুষের সমস্ত বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করেছিল। পরবর্তী টপিকটি হচ্ছে বংশগতি। আচরণের উপর আমাদের বংশগতির প্রভাব অপরিসীম। বংশের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী সন্তানরা তার বাবা মার বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী পরবর্তীতে আচরণ প্রকাশ করে থাকে। বংশগতি হলো জন্মসূত্রে অর্জিত বিভিন্ন রকম প্রবণতার সমষ্টি, অর্থাৎ বংশগতি হলো সেই একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার আকার আকৃতি, চেহারা, বর্ণ ইত্যাদি তার বংশধরের মাধ্যমে সঞ্চালিত করে থাকে। মান ফার্নাল্ড অ্যান্ড ফার্নাল্ড 1969 সালে বলেন যে that is which passed on from parents to offspring biologically through the genes, অর্থাৎ বংশগতি হলো এমন একটি বিষয় যা কিনা জিনের মাধ্যমে জৈবিকভাবে পিতামাতা থেকে সন্তানের মধ্যে চলে আসে। ড্যানিস কুন 1980 সালে বলেন, heredity is a transmission of physical and psychological characteristics from parents to offspring through genes, অর্থাৎ বংশগতি হচ্ছে জিন হতে প্রাপ্ত পিতামাতা থেকে সন্তানের জৈবিক ও মানসিক বৈশিষ্ট্যের একটি গতিময় ধারা। সুতরাং বলা যায় বাবা মা থেকে জৈবিকভাবে যেসব বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে পাস অন হচ্ছে বা ধারাবাহিকভাবে যেগুলো চলে আসছে তাকেই বলা হচ্ছে বংশগতি। বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ হেরিডিটি বা বংশগতির দৈহিক উৎস, বংশগতি কিভাবে আসে তা আমরা জানব। প্রথমত বাবার কাছ থেকে আসে স্পার্ম এবং মার কাছ থেকে আসা ওভাম এর মিলনের ফলে তৈরি হয় একটি জাইগোট এবং এই জাইগোটের কোষ বিভাজনের ফলে পরবর্তীতে তৈরি হয় একটি মানব শিশু। এই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোম নামে একটি রাসায়নিক অতি সূক্ষ্ম পদার্থ আছে যা কিনা পরবর্তীতে বংশগতির ধারা অব্যাহত রাখতে সাহায্য করে। জীববিজ্ঞানী গ্রেগর মেন্ডেল সর্বপ্রথম জীবকোষের মধ্যে ক্রোমোজোমের অস্তিত্ব প্রকাশ করেন। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই লম্বা আকৃতির এই পদার্থটি একে বলা হচ্ছে স্পার্ম এবং এই পদার্থকে বলা হচ্ছে ওভাম এবং এই মিলনের ফলে তৈরি হচ্ছে জাইগোট এবং এখানে কোষ বিভাজনের ফলে পরবর্তীতে ধীরে ধীরে তৈরি হয় মানব শিশু। প্রতিটি জননকোষে থাকে 23 জোড়া ক্রোমোজোম, যার 23টি আসে মায়ের কাছ থেকে এবং বাকি বাকি 23টি আসে বাবার কাছ থেকে। যে কোনো এক জোড়া ক্রোমোজোম পরীক্ষা করলে তার মধ্যে একটি পিতৃ জননকোষ এবং অন্যটি মাতৃ জননকোষের ক্রোমোজোম পাওয়া যায়। শক্তিশালী ইলেকট্রনিক যন্ত্র দ্বারা এই ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। এছাড়া খালি চোখে এই ক্রোমোজোম দেখা যায় না, এগুলি অতি সূক্ষ্ম।
ক্রোমোজোমকে আগে বংশগতির বাহক মনে করা হতো, কিন্তু বর্তমান শতকের প্রথম ভাগে জীববিজ্ঞানীগণ আবিষ্কার করেন যে ক্রোমোজোমের মধ্যে সূক্ষ্ম এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যাকে বলা হচ্ছে জিন। জিনের আকৃতি অনেকটা পেঁচানো তারের মতো। এখানে ছবিতে আমরা জিন দেখতে পাচ্ছি, জিনের আকৃতি দেখতে পাচ্ছি। এই জিনই হচ্ছে প্রকৃতপক্ষে বংশগতির সত্যিকার বাহক। এ সকল জিনের কল্যাণে বস্তুত আমরা আমাদের পিতামাতার মাধ্যমে মাতা পিতা সহ পূর্বপুরুষের নিকট থেকে বংশগতি লাভ করে স্ব বংশধারা রক্ষা করে থাকি। জিনগুলো ক্রোমোজোমের ন্যায় জোড়ায় জোড়ায় অবস্থান করে। এক জোড়া জিনে আসে একটি পিতৃকুল, অপরটি আসে মায়ের কাছ থেকে। একটি ক্রোমোজোমে বহু সংখ্যক জিন থাকে। জিনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু জিন থাকে সবল জিন এবং কিছু জিন থাকে দুর্বল জিন। কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিন যদি সবল হয়ে থাকে, তবে সন্তানের ক্ষেত্রে ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিনটি ওই নির্দিষ্ট সবল জিনটির বৈশিষ্ট্যটাই প্রকাশ পেয়ে থাকে। গ্রেগর মেন্ডেল সবল এবং দুর্বল জিনের বংশগতি নিয়ে প্রচুর গবেষণা করেন এবং কতগুলো সূত্র প্রণয়ন করেন। তিনি দেখিয়েছেন যে একই গুণের বাহক দুটি জিনের সবল এবং একটি দুর্বল হলে সন্তানদের মধ্যে 4 জনের মধ্যে একজনের মধ্যে দুর্বল জিনের গুণ প্রকাশ পাবে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে পিতা এবং মাতার কাছ থেকে আগত জিনগুলোর মাধ্যমে কিভাবে পরবর্তীতে সন্তানের মধ্যে তার বংশগতির ধারাগুলো অব্যাহত রয়ে যায়। এখানে আমরা ধরে নিচ্ছি একজন অবিমিশ্রিত নীল চোখের একজন পিতা এবং একজন অবিমিশ্রিত বাদামি চোখের একজন মাতা। পিতার চোখ অবিমিশ্রিত বলতে এখানে বোঝা যাচ্ছে তার অবিমিশ্রিত বলতে এখানে বোঝা যাচ্ছে এখানে যে যিনি বাবা বা যে ছেলেটি রয়েছেন, তার বাবা মা দুইজনই নীল রঙের চোখের অধিকারী ছিলেন এবং তার চোখও নীল রং, এবং এখানে মায়ের চোখ হচ্ছে বাদামি রং। এখানে বাবার জিনটি সবল জিন, তাই এখানে ক্যাপিটাল বি হিসেবে বাবার জিন প্রকাশ করেছে, এবং মায়ের জিনটি দুর্বল জিন। এখানে যদি নীল রঙের চোখ এবং বাদামি রঙের মায়ের সন্তানরা 4টি সন্তানের মধ্যে 4টি সন্তানই দেখা যাচ্ছে যে এখানে মিশ্রিত নীল এবং বাদামি রঙের মিশ্রিত বাবা মায়ের কারণে তাদের সন্তানদের মধ্যে মিশ্র নীল রং দেখা যাবে, অর্থাৎ বাদামি রংটি এখানে সুপ্ত থাকবে। যেহেতু নীল রঙের জিনের বৈশিষ্ট্যটি এখানে সবল, তাই নীল রঙের বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে, সন্তানের মধ্যে নীল রঙের চোখের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এবং পরবর্তীতে যদি এই মিশ্রিত নীল এবং বাদামি চোখের দুটি ছেলে মেয়ের পরবর্তীতে বিয়ে হয়, তাদের মধ্যে দেখা যাবে একটি সন্তান দুর্বল যে জিনটি আছে ওই জিনের বৈশিষ্ট্য নিয়ে প্রকাশ পাবে, অর্থাৎ একটি সন্তানের চোখ বাদামি রঙের হবে এবং অপর 3টি সন্তানের মধ্যে একটি সন্তানের চোখ নীল রঙের হবে, সবল জিনের কারণে নীল রঙের হবে, এবং বাকি 2 জন সন্তান মিশ্রিত বাদামি এবং নীল মিশ্রিত বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু তাদের চোখ নীল হবে কারণ এখানে নীল জিনটি সবল রয়েছে। মেন্ডেলের অনুপাত অনুসারে পূর্ব থেকে সন্তানদের মধ্যে কি গুণ প্রকাশ পাবে তা অনেকটা নিশ্চিত করে বলা যায়। কতগুলি গুণাবলী, যেমন চোখের রং, চুলের গঠন, গায়ের রং, দৃষ্টি, শ্রবণ শক্তি এছাড়াও প্রভৃতি একজোড়া জিনের দ্বারাই নির্ধারিত হয়। আবার বুদ্ধি, মেজাজ, স্বাস্থ্য প্রভৃতি অনেকগুলো জিনের উপর নির্ভর করে থাকে। এরপর আমরা দেখব জিনের গঠন, স্ট্রাকচার অফ জিনস। জিনগুলো নানা রকম রাসায়নিক উপাদানের সংমিশ্রণে গঠিত, তাই এগুলোকে রাসায়নিক মোড়কও বলা হয়ে থাকে। এই রাসায়নিক মোড়কে রয়েছে নিউক্লিওপ্রোটিন, যা 2 ধরনের রাসায়নিক পদার্থ যেমন নিউক্লিয়িন এবং প্রোটামিনের সহযোগে গঠিত। নিউক্লিয়িন অ্যাসিড জাতীয় এবং প্রোটামিন হচ্ছে ক্ষার জাতীয় একটি পদার্থ। নিউক্লিয়িনের মূল উপাদান হচ্ছে এই ডিএনএ। ডিএনএ এর আকৃতি অনেকটা এখানে দেখা যাচ্ছে পেঁচানো তারের মতো। ডিএনএ এর পুরো অ্যাব্রিভিয়েশন যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে ডিএনএ মানে ফুল মিনিং হচ্ছে ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, এবং এর আকৃতি অনেকটা এরকম দেখতে। ডিএনএ এর আকৃতি অনেকটা পেঁচানো সিঁড়ির মতো বলা হচ্ছে। এখানে 2টি রাসায়নিক শৃঙ্খল রয়েছে, যথা ডিঅক্সিরিবোজ এবং ফসফেটের শৃঙ্খল। এছাড়াও অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোনিন নামক 4টি ক্ষারীয় দ্রব্য 2টি শৃঙ্খলকে সংযুক্ত করে রাখে। এখানে এর ভিতর দেখা যাচ্ছে 4 ধরনের ক্ষারীয় দ্রব্য থাকে। এই ক্ষারীয় উপাদানের পরিবর্তন বংশগতির পরিবর্তনকে সূচিত করে থাকে।
এক বিশেষ প্রক্রিয়ায় এই ডিএনএ এর যে এখানে অণুগুলো রয়েছে এই অণুগুলো আরএনএ তৈরি করে থাকে। আরএনএর আকৃতি দেখতে অনেকটা এরকম। আরএনএ কে রিবোনিউক্লিক অ্যাসিডও বলা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে structurally similar to DNA. RNA is structurally similar to DNA, but there are a few difference primarily in their chemical basis. অর্থাৎ গঠনগতভাবে আরএনএ এবং ডিএনএ প্রায় একই রকম হলে কেমিক্যাল বেজের দিক থেকে বা রাসায়নিক পদার্থের দিক থেকে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। বিভিন্ন ধরনের আরএনএ রয়েছে, এগুলো প্রোটিন তৈরির কাজে সরাসরি অংশগ্রহণ করে। আমাদের শারীরিক বৈশিষ্ট্য এবং গুণাবলী নির্ভর করে শরীরে এনজাইম এবং প্রোটিনের কার্যকারিতার উপর। আর এই এনজাইম এবং প্রোটিন তৈরির কাজ নিয়ন্ত্রণ করে থাকে ডিএনএ। তাই বলতে গেলে জিন এর ডিএনএ কার্যকলাপের উপরই বংশগতির ধারা নির্ভর করে থাকে। পরবর্তীতে আমরা দেখব সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারণ কিভাবে সন্তান ছেলে হবে না মেয়ে হবে তার একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোন ধরনের শুক্রাণু বা ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তার উপর নির্ভর করে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। প্রতিটি কোষে বাবার থেকে প্রাপ্ত প্রতিটি কোষে একটি এক্স এবং ওয়াই উপাদান থাকে এবং মায়ের থেকে আগত কোষগুলোতে দুটি এক্স উপাদান থাকে। বাবা থেকে আগত একটি কোষ এবং মায়ের থেকে আগত একটি কোষ যদি বাবা থেকে এক্স আসে এবং মায়ের থেকেও এক্স আসে তখন সন্তানটি মেয়ে সন্তান হিসেবে নির্ধারিত হয়। কিন্তু বাবা থেকে যদি ওয়াই উপাদানটি আসে এবং মায়ের কাছ থেকে এক্স উপাদানটি আসে, এক্স এবং ওয়াই মিলে তখন সন্তানটি ছেলে সন্তান হিসেবে নির্ধারিত হয়। অপরপক্ষে শুক্রাণুতে থাকছে 12টি সমরূপী এবং একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম। সমরূপী ক্রোমোজোমকে অটোজোম এবং এক্স এবং ওয়াই কে যৌন ক্রোমোজোম বলা হয়। এই এক্স এবং ওয়াই ক্রোমোজোমগুলি শিশু লিঙ্গ নির্ধারণ করে থাকে। এক্স ক্রোমোজোম বহনকারী ডিম্বাণু যদি ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে শিশুটি ছেলে হবে, এবং আর যদি ডিম্বাণু এক্স ক্রোমোজোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তবে শিশুটি মেয়ে শিশু হবে। এখানে দেখা যাচ্ছে যে স্পার্মস একটি ওয়াই এবং একটি এক্স হিসেবে আসছে এবং ওভাম দুটি এক্স হিসেবেই থাকছে। এখান থেকে যদি ওয়াই এসে এক্স এর সাথে মিলিত হয় সেক্ষেত্রে সন্তানটি ছেলে সন্তান হবে, এবং যদি এক্স স্পার্ম এসে মায়ের ওভাম এক্স এর সাথে মিলিত হয় সেক্ষেত্রে সন্তানটি মেয়ে সন্তান হিসেবে নির্ধারিত হবে। পরবর্তী টপিকটি হচ্ছে নিউমেরাল ডিটারমিনেশন অফ চিলড্রেন, অর্থাৎ সন্তানের সংখ্যা নির্ধারণ। সাধারণত একবার একটি মানব শিশুর জন্ম হলো বা মানব বা প্রাণীর ক্ষেত্রেও একটি শিশুর জন্ম হলেও অনেক সময় একাধিক শিশুরও জন্ম হতে পারে। আমরা অনেক সময় দেখে থাকি কোনো মা যমজ সন্তান জন্ম দিয়েছেন অথবা 3টি বা 4টি সন্তানেরও জন্ম হয়ে থাকে। গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে যখন কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হয় তখন একটি শুক্রাণু বা একটি পরিপক্ক ডিম্বাণু মিলনের ফলে সৃষ্ট জাইগোটটি যদি 2 বা ততোধিক অংশে বিভক্ত না হয় তবে একটি সন্তানের জন্ম হয়। কিন্তু যদি কোনো কারণে জাইগোটটি 2 বা ততোধিক অংশে বিভক্ত হয়ে যায় তাহলে একজোড়া অভিন্ন যমজ বা আইডেন্টিক্যাল টুইনের জন্ম হয়। Identical twin বলতে বোঝাচ্ছে identical or monozygotic twin develop from the same fertilized egg that splits into two. These twins are the same sex and share the same genes. অর্থাৎ বলা হচ্ছে যদি অভিন্ন যমজ হয়ে থাকে অর্থাৎ একটি জাইগোট ভেঙে যদি 2টি বা 3টি সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে এই যমজ সন্তানদেরকে অভিন্ন যমজ বলা হয়ে থাকে। এই অভিন্ন যমজ শিশুরা একই লিঙ্গের অধিকারী হয়ে থাকে এবং তারা একই ধরনের জিনের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এছাড়াও যদি দেখা যায় পরবর্তীতে আরেকটি টুইন দেখা যায় সেটাকে বলা হচ্ছে ফ্র্যাটার্নাল টুইনস বা ভিন্ন যমজ। Fraternal twins are siblings who develop the separate eggs and separate sperm cells, but during the same fertilization period. So they end up being conceived at the same time, developing at the same time, and being born approximately at the same time. অর্থাৎ ফ্র্যাটার্নাল টুইন যে ভাই বোনেরা থাকে তারা ভিন্ন 2টি ডিম্বাণু এবং 2টি স্পার্ম সেল অর্থাৎ শুক্রাণুর মিলনের ফলে তৈরি হচ্ছে, কিন্তু একই সময় তাদের ফার্টিলাইজেশন হচ্ছে এবং সেই জাইগোটটি সেই 2টি জাইগোট একই সময়ে কনসিভ হচ্ছে এবং একই সময়ে দেখা যাচ্ছে তাদের বিকাশ হচ্ছে এবং একই সময়ে সাধারণত কিছু সময় 5 মিনিট বা 10 মিনিট আগে পরে তাদের জন্ম হচ্ছে।
অর্থাৎ আমরা বলতে পারি ২ বা ২ এর অধিক পরিপক্ক ডিম্বাণুর সাথে ২টি বা ২ এর অধিক শুক্রাণু যদি মিলিত হয় সেক্ষেত্রে ভিন্ন যমজ অথবা ফ্র্যাটার্নাল টুইনস তৈরি হচ্ছে। আবার বহু সংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অভিন্ন যমজ শিশুরা সবসময় একই জাতীয় হয়ে থাকে। আবার যদি অনেক সময় দেখা যায় যে যুক্তদেহী যমজ তৈরি হয়, অর্থাৎ ২ টি সন্তান তৈরি হচ্ছে কিন্তু তাদের দেহের কোনো একটি অংশ, তাদের হাত বা বুকের কোনো একটি অংশ বা কোনো একটি অংশ একত্রে লেগে থাকছে, তাই না? তাই অবা উম সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটে থাকে সেটি হচ্ছে মাতার একটি ডিম্বাণুর মধ্যে পিতার একটি শুক্রাণু প্রবেশের ফলে জাইগোটটির বিভাজনটি অসম্পূর্ণ থাকে। যদি বিভাজন সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে অভিন্ন যমজ তৈরি হয়। কিন্তু ওই বিভাজন হওয়ার পরে কোষটি যদি একটির থেকে আরেকটি যদি আলাদা না হয়, একটির সাথে আরেকটি লেগে থাকছে এবং ওইভাবেই যদি বিকাশ হয়ে যায় এবং জন্ম হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যুক্তদেহী একটি যমজ তৈরি হয়। অর্থাৎ তাদের দেহ, তারা যমজ ২ টি উম প্রাণী আসছে কিন্তু তাদের দেহ যুক্ত থাকছে একে অপরের সাথে, হাত বা কোনো শরীরের কোনো একটি অংশ লেগে থাকছে বা যুক্ত থাকছে। একে যুক্তদেহী যমজ বলা হচ্ছে। প্রাকৃতিক খেয়ালে এ ধরনের যমজ দেহ আংশিকভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং এরা সবসময়ই একই লিঙ্গের হয় এবং অন্যান্য অভিন্ন যমজের মতোই এরা শারীরিক এবং মানসিক গুণাবলীর অধিকারী হয়ে থাকে। আচরণের উপর এতক্ষণ আমরা দেখলাম আচরণের উপর বংশগতি কিভাবে আচরণকে প্রভাবিত করে থাকে। এছাড়াও বংশগতি ছাড়াও আচরণকে পরিবেশও প্রভাবিত করে থাকে। মানুষের আচরণ পরিবেশ দ্বারা বংশগতির ধারা অনুযায়ী অনেক ক্ষেত্রে প্রাণীর আচরণ নির্ধারিত হচ্ছে। এছাড়াও প্রাণী যখন আম জন্ম পূর্বে এবং জন্মের পরবর্তী সময়েও সে একটি পরিবেশে বিকাশ লাভ করছে এবং ওই বিকাশের ফলে পরিবেশও দেখা যাচ্ছে প্রাণীর আচরণকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকছে। ব্যক্তি যাদের দ্বারা পরিবেষ্টিত থাকছে তাকেই তার পরিবেশ বলছে। অর্থাৎ ব্যক্তির চারপাশের জগৎটাই হলো তার পরিবেশ। ব্যাপক অর্থে পরিবেশ হলো ব্যক্তির পরিবার, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আ বা সামাজিক, রাজনীতি, মূল্যবোধ, ঘরবাড়ি সবকিছু মিলিয়েই তৈরি হচ্ছে তার পরিবেশ। ফার্নাল্ড ১৯৬৯ সালে বলেন যে, "Environment is everything which surrounds the units of inheritance, which includes the social or cultural environment as well as the purely physical environment." অর্থাৎ বলা হচ্ছে যে, যেখানে পরিবেশ হলো সবকিছু যা উত্তরাধিকার সূত্রে অর্জিত, যেখানে সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশ, সর্বোপরি বস্তুগত পরিবেশ যুক্ত থাকে এবং অর্থাৎ ব্যক্তির চারিপাশে অবস্থানকৃত সকল কিছুই তার পরিবেশের অন্তর্ভুক্ত। উডওয়ার্থ এবং মার্কুইস ১৯৬১ সালে বলেন যে, "Environment covers all the outside factors that have acted on him since the time the individual begins its life in the womb." অর্থাৎ মাতৃগর্ভ থেকে শুরু করে জন্মের পরবর্তী পর্যায়ে তার উপর প্রভাব বিস্তারকারী বাইরের সকল উপাদানই হচ্ছে তার পরিবেশ। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পরিবেশ শব্দটিকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়। ব্যক্তির জীবনে প্রভাব বিস্তারকারী উদ্দীপকসমূহের সমষ্টি হচ্ছে তার পরিবেশ। অর্থাৎ ব্যক্তির জীবনে যে সকল বিষয় বা বস্তু প্রভাব বিস্তার করে তার সবকিছুই হচ্ছে তার পরিবেশ। পরিবেশকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জন্ম পূর্ববর্তী পরিবেশ এবং অপরটিকে বলা হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ। প্রিন্যাটাল এনভায়রনমেন্ট বা জন্ম পূর্ববর্তী পরিবেশে দেখা গেছে জন্মের পূর্বেই এই পরিবেশের প্রাণী এই পরিবেশে অন্তর্ভুক্ত থাকে। মাতার ডিম্বাণু এবং পিতার শুক্রাণু মিলিত হয়ে ভ্রূণ বা জাইগোট তৈরি হচ্ছে এবং এই ভ্রূণ মাতৃগর্ভে বড় হতে থাকে এবং প্রায় ৪০ সপ্তাহ বা ২৮০ দিন পর শিশু ভূমিষ্ঠ হয়। মাতৃগর্ভে অবস্থাকালীন এই সময়ে যে সকল উপাদান তার উপর প্রভাব বিস্তার করে সেসব নিয়েই তৈরি হয়ে থাকে জন্ম পূর্ববর্তী পরিবেশ। গর্ভকালীন সময়ে শিশুর নাভিরজ্জুর মাধ্যমে মায়ের সাথে সরাসরি একটি দৈহিক যোগাযোগ থাকে। তাই শারীরিক ও মানসিক সুস্থতার উপর মায়ের শারীরিক এবং মানসিক সুস্থতার উপর শিশুর শারীরিক এবং মানসিক সুস্থতা নির্ভর করে। যেসব উপাদানগুলো এই জন্ম পূর্ববর্তী পরিবেশকে প্রভাব বিস্তার করে থাকে, সেসব উপাদানগুলোর মধ্যে প্রথমত রয়েছে মায়ের স্বাস্থ্য। একজন সুস্থ মাই পারেন একটি সুস্থ শিশুর জন্মদান করতে। মায়ের স্বাস্থ্য যদি সম্পূর্ণভাবে সুস্থ হয় সেক্ষেত্রে শিশুটিও একটি সুস্থ স্বাস্থ্য নিয়ে এই পৃথিবীতে আগমন করে থাকে। মায়ের সাথে গর্ভস্থ শিশুর একটি নারীর সম্পর্ক থাকে। মায়ের ভালো-মন্দের সাথে শিশুর ভালো-মন্দ জড়িত থাকে।
মায়ের স্বাস্থ্য ভালো থাকলে গর্ভস্থ শিশুর স্বাস্থ্য ভালো থাকে। রোগ আক্রান্ত মায়ের নিকট থেকে সুস্থ সন্তান আশা করা যায় না। কতগুলি বিশেষ রোগ আছে যা গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে, যেমন যক্ষ্মা, সিফিলিস, গনোরিয়া বা ডায়াবেটিস বা হাম। এসব রোগ শিশুর উপর প্রভাব বিস্তার করে। কোনো কারণে যদি গর্ভে থাকা অবস্থায় মায়ের এসব রোগের আবির্ভাব হয়, সেক্ষেত্রে গর্ভকালীন শিশুটিও একটি ভালো পরিবেশ পায় না। সেক্ষেত্রে শিশুটিও অসুস্থ হতে পারে। এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। তাই মায়ের স্বাস্থ্য ভালো থাকার অর্থ এই যে গর্ভকালীন সময়ে শিশুর পরিবেশও ভালো থাকছে এবং সে একটি ভালো পরিবেশে একটি সুস্থ শিশু জন্মগ্রহণ করছে। দ্বিতীয় যে বিষয় ফ্যাক্টর বা উপাদানটি জন্ম পূর্ববর্তী পরিবেশে শিশুকে বা প্রাণীকে প্রভাবিত করে থাকে, সেটি হচ্ছে মায়ের পুষ্টি। মায়ের উপযুক্ত খাদ্য গ্রহণ বা পুষ্টিগত মানের উপর গর্ভস্থ শিশুর বিকাশ নির্ভর করে। মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে তার প্রভাব শিশুর উপর পড়ে থাকে। এক্ষেত্রে গর্ভস্থ শিশুর দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, বিশেষ করে তার মস্তিষ্কের বৃদ্ধি বা তার শারীরিক বৃদ্ধি। অনেক সময় দেখা গিয়েছে শিশুর হৃৎপিণ্ডটি সম্পূর্ণভাবে ম্যাচিউরড হচ্ছে না, ইম্যাচিউরড একটা শিশু জন্মগ্রহণ করছে। আবার দেখা গিয়েছে অনেক সময় নির্দিষ্ট ভিটামিনের অভাবে শিশু মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে। তাই গর্ভে থাকা অবস্থায় মায়ের পুষ্টি শিশুর বিকাশকে বিশেষভাবে প্রভাবিত করে। তৃতীয় উপাদানটিকে বলা হচ্ছে মায়ের বয়স। মায়ের বয়স শিশুর একটি সুস্থ শিশুর জন্মদানে গুরুত্বপূর্ণ। কারণ একজন ম্যাচিউরড মাই একটি সুন্দর, সুস্থ, স্বাভাবিক শিশু জন্ম দিতে পারে। যদি মা ইম্যাচিউর হয়ে থাকে বা অপরিপক্বিত অল্প বয়সে বা বাল্যবিবাহ হয়ে থাকে, সেক্ষেত্রে যদি অনেক সময় দেখা গিয়েছে আমাদের দেশে ১৩-১৪ বছর বয়সেই মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে যদি ওই বয়সেই মেয়েটি যদি গর্ভধারণ করে থাকে, তাহলে মা এখানে অপরিপক্বিত থাকছে এবং এক্ষেত্রে দেখা গিয়েছে তার জনকোষগুলো অপরিপক্বিত, জনতন্ত্র অপরিপক্বিত থাকছে। সেক্ষেত্রে সে একটি সুস্থ স্বাভাবিক শিশুর জন্ম দিতে পারে না। আবার দেখা গিয়েছে যদি মায়ের বয়স অতিরিক্ত মানে বেশি হয়ে যায়, ৪০ এর বেশি হয়ে গিয়েছে, ৪৫ বছর বয়সে যদি কোনো মহিলা সন্তান ধারণ করছে, সেক্ষেত্রে দেখা গিয়েছে বেশি বয়স হয়ে যাওয়ার কারণে তার শারীরিক বিভিন্ন কার্যকলাপগুলো আ আস্তে, আস্তে স্থির হয়ে আসছে বা কার্যকলাপের পরিমাণ কমে আসছে। সেক্ষেত্রে সেটাও শিশুর উপর প্রভাব বিস্তার করে থাকে এবং উভয় ক্ষেত্রেই আম অল্প বয়সী এবং অধিক বয়সের মা উভয় ক্ষেত্রেই দেখা গিয়েছে অনেক সময় অপরিপক্কিত শিশু জন্ম দিতে পারে। সেক্ষেত্রে দেখা গিয়েছে ভ্রূণের স্বাভাবিক বিকাশ মন্থর গতিসম্পন্ন বা ধীরে, ধীরে বিকাশ হয়ে থাকে। আ অনেক সময় দেখা গিয়েছে শিশুর ডাউন সিনড্রোম উপসর্গ থাকছে বা শিশুর হৃৎপিণ্ডের ত্রুটি থাকছে। অনেক সময় দেখা গিয়েছে যে তারা মানসিক বিকলাঙ্গ বা মানসিকভাবেও ত্রুটিগ্রস্ত হতে পারে। সুতরাং সাধারণত বলা যায় যে ২০ থেকে ৩৫ বছর বয়সে সন্তান ধারণ করলে ওই সকল মায়েদের সন্তান তুলনামূলকভাবে ভালো থাকে। পরবর্তী ফ্যাক্টরটি হচ্ছে মায়ের আবেগ। গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশের জন্য মাকে হাসিখুশি এবং আশঙ্কামুক্ত থাকতে হয়। মায়ের আবেগ গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে। অতিরিক্ত আনন্দ, ক্রোধ, ভয়, আশঙ্কা প্রভৃতির ফলে হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ বেড়ে যায়, যা কিনা গর্ভস্থ শিশুর উপর প্রভাব বিস্তার করে থাকে। অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া আ করে থাকে। সেক্ষেত্রে দেখা গিয়েছে গর্ভস্থ শিশুর অনেক সমস্যা হয়ে থাকে। তাই মায়ের আবেগ একটি বিশেষ উপাদান। জন্ম পূর্ববর্তী যে পরিবেশটি রয়েছে, ওই পরিবেশে মায়ের আবেগ একটি বিশেষ একটি উপাদান। পরবর্তী উপাদানটি হচ্ছে মায়ের কর্মপরিবেশ। মায়ের কোনো বিশেষ বিশেষ ধরনের চাকরিতে গর্ভস্থ শিশুর আম বিকাশ দ্বারা বিঘ্ন ঘটতে পারে। যেমন হাসপাতালে যেসব মায়েরা চাকুরি করছেন বা রূপচর্চা কেন্দ্র বা দেখা গিয়েছে ঔষধের পরীক্ষাগার বা দেখা গিয়েছে যেসব মায়েরা হসপিটালে এক্স-রে সেন্টার যেখানে থাকে সেখানে জব করছেন। তো ওই এক্স-রে রশ্মিটা অনেক সময় দেখা গিয়েছে বাচ্চাদেরকে ক্ষতি করে। তো ওই ক্ষেত্রে যদি মায়ের কর্মপরিবেশ সেই গর্ভস্থ শিশুর উপযোগী না হয়, সেক্ষেত্রে বাচ্চাটি একটি সুস্থ পরিবেশ পায় না। পূর্ববর্তী একটি সুস্থ পরিবেশ পায় না। তো তখন তার আম সে যদি বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে বা একটি আ তখন নানা রকম ত্রুটি দেখা দিয়ে থাকে আরকি। তো পরবর্তী উপাদানটি হচ্ছে ধূমপান এবং
মাদকাসক্তি। ধূমপান এবং মাদকাসক্তি মা এবং শিশু উভয়ের জন্যই ক্ষতিকর আসলে। আ গর্ভবতী অবস্থায় যদি মা ধূমপান করে থাকেন বা যদি মদ্যপান করে থাকেন, অনেক সময় দেখা গিয়েছে আ পশ্চিমা দেশগুলোতে সাধারণত ধূমপান এবং মদ্যপান একটি স্বাভাবিক বিষয়। সেক্ষেত্রে যদি মায়েরা অতিরিক্ত ধূমপান করেন বা মদ্যপান করে থাকেন, তা গর্ভস্থ শিশুর উপর আসলে খুবই ক্ষতিকর একটি প্রভাব ফেলে থাকে। আ মেরিডিথ ১৯৭৫ সালে বলেন যে আ গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশ, বিশেষভাবে শেষের দিকে ফেটাসের বিকাশের উপর এই মাদকাসক্তি এবং ধূমপান ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। গর্ভবতী মহিলারা নেশা উদ্বেগকারী ওষুধ সেবন করলেও এ ধরনের ক্ষতি সাধারণত হয়ে থাকে। পরবর্তী পয়েন্টটি যে আমরা দেখব বা উপাদানটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে গর্ভে ভ্রূণের সংখ্যা। আমরা জেনেছি যে অনেক সময় গর্ভে ভ্রূণ ২ টি বা ৩ টি হতে পারে। কারণ অভিন্ন বা ভিন্ন যমজ তৈরি হতে পারে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যদি গর্ভে ভ্রূণের সংখ্যা বেশি হয়ে থাকে, ২ বা তার বেশি ৩ বা ৪ টি সন্তান হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা গিয়েছে আ আ বাচ্চারা সঠিকভাবে পুষ্টি পাচ্ছে না। তাদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা সেখানে স্পেস বা কম জায়গা থাকছে বা তারা খাদ্য সঠিকভাবে তাদের পুষ্টি পাচ্ছে না। কারণ আ যেখানে একটি সন্তান পুষ্টি পেত, ওই পুষ্টিটা দেখা গিয়েছে ২ টি বা ৩ টি সন্তানের ক্ষেত্রে ভাগ হয়ে যাচ্ছে। তাই তারা পুষ্টি সঠিকভাবে পাচ্ছে না। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অপরিপক্ক শিশু জন্ম নিতে পারে। সাধারণত যমজ শিশুরা সাধারণত পূর্ণ সময়ের পূর্বেই ভূমিষ্ঠ হয়ে থাকে যারা দৈহিক বা তাদের দৈহিকভাবে মানসিকভাবে তারা অপরিপক্ক থাকে। পরবর্তী পয়েন্টটি হচ্ছে এক্স-রে এবং বিকিরণ। গর্ভকালীন সময়ে যদি দীর্ঘদিন এক্স-রে ব্যবহার করা হয়, তাহলে সেটা কখনোই ঠিক নয়। কারণ দীর্ঘদিন বা বারবার এক্স-রে ব্যবহার করা যেহেতু এটা একটা রে বা রশ্মি যা কিনা শরীরের ভেতর দিয়ে প্রভাবিত হয়, হ্যাঁ? এক্স-রের মাধ্যমে যখন কোনো একটি চিত্র ধারণ করা হয়, তখন দেখা গিয়েছে ওই রে বা রশ্মিটি শরীরের ভেতর দিয়ে প্রভাবিত হয়ে শরীরের ভেতরের চিত্র প্রকাশ করছে। সেক্ষেত্রে ওই রে বা রশ্মিটি দেখা গিয়েছে ভ্রূণের ক্ষতি করে থাকে। অবশ্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শে মায়ের রোগ বা গর্ভস্থ শিশুর অবস্থা জানার জন্য এক্স-রে করা যেতে পারে। কিন্তু অতিরিক্ত বারবার প্রতি মাসেই দেখা গিয়েছে অনেকে আ কৌতূহলবশত করে থাকে, তা কখনোই করা উচিত নয়। সর্বশেষ জন্ম পূর্ববর্তী পরিবেশের সর্বশেষ যে পয়েন্টটির কথা আমরা জানবো সেটি হচ্ছে রক্তের আরএইচ উপাদান। এটি রক্তের একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান যা কিনা মাতা এবং পিতার উভয়ের মধ্যেই থেকে থাকে। অনেক সময় দেখা গিয়েছে মাতা এবং পিতার রক্তের ধরনের মধ্যে যদি অসঙ্গতি থাকে তবে তা গর্ভের শিশুর উপর প্রভাব বিস্তার করে থাকে। আ যা কিনা এক্ষেত্রে দেখা গিয়েছে ভ্রূণের লোহিত রক্তকণিকা ভেঙে যায়। অর্থাৎ তাদের মধ্যে রক্ত উৎপাদন ক্ষমতাটা আর থাকে না। সেক্ষেত্রে নানা রকম জন্ম পরবর্তীতে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এর পরবর্তী যে আমরা টপিকটি দেখব সেটি হচ্ছে postnatal environment বা জন্মের পরবর্তী পরিবেশ। এতক্ষণ আমরা জানলাম যে শিশুর জন্মের পূর্বেই সে যে গর্ভে অবস্থান করছে, তখনই সে যে পরিবেশে থাকছে, গর্ভকালীন অবস্থায় যে পরিবেশে থাকছে তাকে বলা হচ্ছে জন্ম পূর্ববর্তী পরিবেশ। কিন্তু জন্মের পর এই পৃথিবীতে আসার পর সে যে পরিবেশ পাচ্ছে তাকে বলা হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ। জন্ম পরবর্তী পরিবেশ শিশুর জন্মের পরপর হতে শুরু হয় যা কিনা মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকে। অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যেসব উপাদান ব্যক্তির জীবনকে প্রভাবিত করে তাই হচ্ছে তার জন্ম পরবর্তী পরিবেশ। জন্ম পরবর্তী পরিবেশকে ২ ভাগে ভাগ করা যায়। প্রথমটিকে বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং দ্বিতীয়টিকে বলা হচ্ছে সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ ব্যক্তির জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে। যেমন প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা বোঝাচ্ছি ভূপ্রকৃতি, আবহাওয়া, জলবায়ু বা তার আশেপাশের আলো, বাতাস, গাছপালা, বন সবকিছু তার আশেপাশে যা কিছু অবস্থান করছে তা সবকিছুই তার প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। প্রাকৃতিক পরিবেশের ভিন্ন ভিন্ন প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে বা বিকাশ লাভ করার কারণে দেখা গিয়েছে আম আ মানুষ বা প্রাণীরা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বা দৈহিক গড়ন নিয়ে আ বড় হচ্ছে। যেমন সমতল ভূমিতে বেড়ে ওঠা ব্যক্তির জীবন প্রণালী এবং পাহাড়ি এলাকায় বেড়ে ওঠা ব্যক্তির জীবন প্রণালী ২ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আবার দেখা গিয়েছে শীত প্রধান অঞ্চলের লোকের সাথে গরম প্রধান অঞ্চলের লোকের যদি তুলনা করি সেক্ষেত্রেও তাদের মধ্যেও বিস্তর পার্থক্য দেখা যায়। মরুর দেশে যারা থাকছে তাদের আ আ
চালচলন, সংস্কৃতি, কথাবার্তা, তাদের দৈহিক গড়ন, তাদের পোশাক-আশাক সবকিছুই একটি শীত প্রধান দেশের মানুষের চাইতে আলাদা। আবার বিভিন্ন অঞ্চলের লোকদের মধ্যে দৈহিক গড়ন এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতার মূলেও রয়েছে এই প্রাকৃতিক পরিবেশ। দেখা গিয়েছে যারা আদিবাসী তাদের দৈহিক গড়ন একরকম, কিন্তু যারা সমতল ভূমিতে আমরা অবস্থান করছি, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি, যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করছে, আদিবাসী গারো বা খাসিয়া উপজাতি যারা রয়েছে, তাদের দৈহিক গড়ন একরকম। তাদেরকে দেখলেই তাদের দৈহিক কিছু বৈশিষ্ট্যের কারণে আমরা আলাদা করতে পারি। আমরা বলতে পারি যে তারা উপজাতি বা আদিবাসী অঞ্চলের মানুষ। আবার যারা স্বাভাবিক আমরা পাহাড়ি অঞ্চল থেকে সমতল অঞ্চলে যারা বসবাস করছি, তাদের দৈহিক গড়ন আবার একটু আলাদা হচ্ছে, বা চালচলন, স্বভাব, বৈশিষ্ট্য, আচরণগুলো একটু আলাদা হয়ে থাকে। এর পরবর্তী পরিবেশটি হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক আসলে মানুষ সামাজিক পরিবেশেই থাকছে। মানুষ একটি সামাজিক জীব। সামাজিক পরিবেশ তার জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে থাকে। সামাজিক পরিবেশের মূল উপাদান হিসেবে আমরা বলতে পারি পরিবার রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে। সামাজিক পরিবেশে শিশু প্রথমত যে পরিবেশটি পেয়ে থাকে সেটি হচ্ছে তার পারিবারিক পরিবেশ। সামাজিক পরিবেশের প্রথম পর্যায়টিই হচ্ছে আসলে পরিবার। জন্মের পর শিশু পারিবারিক পরিবেশে মাতা-পিতার সংস্পর্শে আসে। মায়ের আদর, বাবার স্নেহ, ভাই-বোনের সাথে মমত্ববোধ শিশুর বিকাশকে আসলে সহায়তা করে থাকে। কিন্তু বাবা-মার অনাদর, অবহেলা শিশুর ব্যক্তিত্বের বিকাশে বিঘ্ন ঘটায়। পারিবারিক পরিবেশটি যদি শিশুর বিকাশের উপযোগী না হয়, সেক্ষেত্রে দেখা গিয়েছে শিশু বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে বড় হয় এবং তার আচরণ বিভিন্ন অনৈতিক আচরণ অনেক সময় প্রকাশ করে থাকে, বা অনেক সময় সমাজে গ্রহণযোগ্য নয় এমন আচরণ সে প্রকাশ করে থাকে। তাই পারিবারিক পরিবেশ সুষ্ঠু উপযোগী বা শিশুর বিকাশের উপযোগী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেখা গিয়েছে অনেক সময় যেমন বাবা-মায়ের অনাদর, অবহেলা যেমন অনেক সময় শিশুর ব্যক্তিত্বের বিকাশে বিঘ্ন ঘটায়, তেমনি যদি অতিরিক্ত আদরও দেখা গিয়েছে শিশুর জন্য ক্ষতিকর। কঠোর অনুশাসনও শিশুর ব্যক্তিত্বের জন্য ভালো না, আবার অতিরিক্ত আহ্লাদ বা আদর দেয়াও শিশুর জন্য সেটাও ভালো না। অতিরিক্ত শাসন শিশুর মনকে বিদ্রোহী করে তোলে, সে আক্রমণাত্মক হয়ে থাকে। আবার দেখা গিয়েছে অতিরিক্ত আদর দিলেও দেখা গিয়েছে শিশুটি স্বাভাবিক আচরণ করতে পারে না। যে পরিবারে শিশুর সাথে পিতামাতার সাথে মধুর সম্পর্ক, পারিবারিক পরিবেশ সৌহার্দ্যপূর্ণ থাকে, সেই পরিবারে শিশুটির ব্যক্তিত্বও সুন্দরভাবে বিকশিত হয় এবং সে সুন্দর আচরণ প্রকাশে সক্ষম হয়ে থাকে। পরিবারের পরেই একটি শিশু যে সামাজিক পরিবেশে অবস্থান করে সেটি হচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারের গণ্ডি পেরিয়েই পরবর্তীতে দেখা গিয়েছে শিশু তার স্কুল জীবনে প্রবেশ করে এবং স্কুলে সে অনেকটা সময় কাটিয়ে দেয়। তার প্রতিদিনের সময় অনেকটা সময় সে স্কুলে কাটায়। পরিবারে শিশুর ভিত রচিত হয়, আর দেখা গিয়েছে যে সে আনুষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় তার স্কুলে যাবার পর থেকে। শিশুর ব্যক্তিত্ব বিকাশে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সে যেসব বাচ্চাদের সাথে মিশছে সেসব বাচ্চাদের সাথে সেসব বাচ্চাদের প্রভাবও দেখা গিয়েছে শিশুর আচরণ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশু তার শিক্ষকের খুবই শ্রদ্ধা করে, তার কথা মেনে চলে। শিশুর নিকট শিক্ষক হচ্ছে তার আদর্শ প্রতীক। অনেক সময় দেখা গিয়েছে ছোট বাচ্চারা তার ছোট যারা প্লে নার্সারিতে পড়ছে এমন বয়সী বাচ্চারা দেখা গিয়েছে অনেক সময় মা-বাবা কি বলছে সেটাকে না মেনে তার শিক্ষক যেটা বলছে সেটাকেই, মানে আমার স্যার এটা বলেছেন বা আমার ম্যাম এটা বলেছেন, ওইটাকেই দেখা গিয়েছে প্রাধান্য দিচ্ছে বেশি। যদি দেখা গিয়েছে কোনো একটি শব্দ শিক্ষক একভাবে বলেছেন বা হয়তোবা গিয়েছে মা আরেকভাবে বলেছেন, সেক্ষেত্রে দেখা গিয়েছে শিশুটি শিক্ষককেই প্রাধান্য দিয়ে থাকে। তাই শিক্ষক শিশুর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। একজন আদর্শ শিক্ষক ছাত্রকে পাঠ্য বই পড়ানোর পাশাপাশি তার চারিত্রিক, দৈহিক, মানসিক বিকাশের প্রতিও গুরুত্ব দিয়ে থাকেন। শিক্ষক একদিকে যেমন ছাত্রের অভিভাবক, আবার অন্যদিকে তার বন্ধুও বটে। শিক্ষকের সুপ্ত প্রতিভা বিকশিত করে সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অনন্য ভূমিকা পালন করে থাকেন। পরবর্তী সামাজিক পরিবেশে পরবর্তীতে শিশু বা মানুষের যে পরিবেশটি পেয়ে থাকে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন। পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মানুষ বিভিন্ন সামাজিক সংগঠনের
মেলামেশা করে থাকে। যেমন সাহিত্য বিষয়ক বিভিন্ন সংগঠন বা সাংস্কৃতিক সংগঠন বা দেখা গিয়েছে সমাজসেবামূলক সংগঠন যেমন রেড ক্রিসেন্ট বা রোটারি ক্লাব বা দেখা গিয়েছে বিভিন্ন ক্লাবের স্কাউট এই ধরনের বিভিন্ন ক্লাবের অন্তর্ভুক্ত বা দেখা গিয়েছে বড় হতে, হতে সে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িয়ে গিয়েছে অথবা দেখা গিয়েছে অনেকে বিভিন্ন ধর্মীয় সংগঠনকে বেছে নিয়েছে বা বিভিন্ন ক্রিয়া বিষয়ক সংগঠনকে বেছে নিয়েছে। এসব সংগঠন শিশুর আচরণ বিকাশে বা মানুষের আচরণ বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এছাড়াও দেখা গিয়েছে এগুলো ছাড়াও সামাজিক রাজনীতি, কৃষ্টি, ধর্মীয় অনুশাসন বা দেশের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, কর্মক্ষেত্র প্রভৃতি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। আচরণ এবং আচরণের বিকাশ এই অধ্যায়ের পরবর্তী টপিকগুলো আমরা পরবর্তী ক্লাসে জেনে নিব। আজকের মতো অনলাইন ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মনোবিজ্ঞান অনলাইন শ্রেণীপাঠটি এখানেই শেষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম।